পিনাকি ভট্টাচার্যরা সেই স্থিতিশীল রাষ্ট্রটা চায় না। স্থিতিশীল রাষ্ট্র মানেই ধীরে ধীরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা হাঁটবো। তো অস্থিতিশীল থাকলে তারা কিছুটা লাভবান হয়, বিভিন্ন মব সৃষ্টি করলে মাতুব্বরি করতে পারে, এটা হলো বিষয়। সেটা সেনাবাহিনীর বিষয়ে আপনারা দেখেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার বারবার চেষ্টা করেছেন তাদের গ্রুপটা। তো আমরা ওই জায়গা থেকে তাদের পথে চলতে আর পারি নাই, কারণ আমরা তো সেনাবাহিনীকে ভালোবাসি, তাই না? তাদের এক্স্যাক্টলি তারা ওয়াকার ওয়াকার বলে, কিন্তু তাদের শত্রুতাটা সেনাবাহিনীর বিরুদ্ধে। ঠিক আছে, বিদেশে বসে অনেকে ইন্ধন দিয়েছে আর সাধারণ মানুষ জীবন দিয়েছে, এই তো। এবং সেই সাধারণ মানুষগুলো ওই কবরে গিয়ে গিয়ে তাদের অনেকের লাশও এখনো খুঁজে পায়নি। এটা হলো এই গণঅভ্যুত্থানের বাস্তবতা। আর আমাদের রাজনৈতিক কর্মীরা আমরা জেল জুলুম রিমান্ডের শিকার হয়েছি, এবং আমরা এখন ফ্রাস্ট্রেটেড যে আমরা কি জন্য এতটা ঝুঁকি নিয়ে লড়াই করলাম অন্যায় দেখলে। তো এইটা তারা হজম করতে পারছে না, যারা আমাদেরকে আদর্শ মনে করতো। যখন তাদের পছন্দের কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি, তখন তারা এটা হজম করতে পারে না, এই জন্য একটু গালিগালাজ করে আর কি। দেখেন, ওয়াকার সাহেব তো একজন ব্যক্তি, তাই না? আর সেনাবাহিনীর এইরকম একটা তাদের বা সেনাবাহিনীকে এবং সরকারকে মুখোমুখি দাঁড় করায় একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করা। তাদের ভিডিওর কাটটি প্রয়োজন, ভিডিও বানায় প্রতিদিন, নতুন নতুন থাম্বনেল প্রয়োজন, নতুন নতুন ইস্যু প্রয়োজন। আর সেনাবাহিনীর বিরুদ্ধে বললে মানুষ একটু বেশি বাপরে বাপ, সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে, এই ধরনের একটা, হ্যাঁ, কতজন বলে। এইটাকে সুযোগ লাগায় এই বেশ কিছু ইউটিউবার আছে, তারা সেনাবাহিনীর মুখটা বারবার উচ্চারণ করে শুধুমাত্র ভিউ এর জন্য। হ্যাঁ, এটা তো পিনাকি ভট্টাচার্য তো প্রো আমেরিকান পলিটিক্সটা মনে হয় করে, বা আমেরিকার প্রতি অনুগত তার একটা ইয়ে আছে, বা ওই লবিতে সে কাজ করে। তিনি রয়্যাল এজেন্ট। তো আমেরিকা র এগুলো তো কাছাকাছি বিষয়, তাই না? এটা দেখেন, প্রত্যেকটা মবের পিছনে অর্থনৈতিক কারণ আছে। একটা স্কুলের প্রধান শিক্ষককে মব সৃষ্টি করে সরাবে, ওই স্কুলের আরেকজন শিক্ষক প্রধান শিক্ষক হতে চায়, যে কারণে সে এই ফিনান্সটা করে এই মবের পিছনে। আমরা এটা খুব স্ট্রংলি ফাইন্ড আউট করেছি। অনেকগুলো কলেজে সরাসরি শিক্ষকরা জড়িত, প্রধান শিক্ষককে সরানোর জন্য মব সৃষ্টি করার, তারা এটা ফিনান্স করে। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে আরেকজন গুরুত্বপূর্ণ হওয়ার জন্য তারা এই মবে ফিনান্স করে। এই আপনার রাজনীতিতে যারা বছরের পরে বছর সময় দিচ্ছে, ধীরে ধীরে বিভিন্ন কষ্ট আঘাত সহ্য করে তারা হলো একটা স্টেবল জায়গায় রাজনীতিটা করে। তারা আতঙ্কিত হয় না, তারা হলো ভয়ও কম পায়, আবার তারা অতিরিক্ত লোভও কম করে। কিন্তু যারা নতুন করে রাজনীতিতে আসছে, তারা এই রাজনীতিটাকে মনে করে ব্যাপকভাবে আয়ের উৎস, এবং যা পায় জড়াই নিতে হবে, যেদিকে পায় খাইতে হবে। এটা তারা মনে করছে যে রাজনীতি এরকমই মনে হয় নোংরা। কিন্তু বাংলাদেশে প্রচলিত 40-45টা মানে দল আছে যারা ফাংশন করছে, তাদের কোন দলটা কতটুকু অর্থনৈতিক ভাবে ফিল থেকে অর্থ নেয়, তাই না? ফিল্ড লেভেলে কতটুকু অর্থ নেয়। বড় কয়েকটা দল ছাড়া কাউকে মানুষ দান করে না। বিএনপি, ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, আওয়ামী লীগ, আর এখন এনসিপি, এছাড়া অন্যান্য ছোট ছোট দলে কেউ অর্থায়ন করে না। আমি আসলে আমার জায়গা থেকে যখনই সীমান্তে নাগরিকত্ব হতো, আমি হ্যান্ড মাইক নিয়ে বের হয়ে পড়তাম। আমার কাজের পরিধি ছিল অত্যন্ত ছোট। আমি আমার জায়গা থেকে আমার রাগ হতো, ক্ষোভ হতো, আমি সেই রাগ এবং ক্ষোভ থেকে দেশের মানুষকে জানাইতাম। আপনারা কি জানেন এরকম বাংলাদেশে এই পঞ্চগড় সীমান্তে নাগরিক হত্যা করা হয়েছে, ঝিনাইদহ সীমান্তে, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, এগুলো এটা আমার অনেক আগে থেকে আমি এটা করতাম। এটাকেই আপনার হলো পুঁজি করে পিনাকি ভট্টাচার্য। হ্যাঁ, সে বারবার এই ভিডিও গুলো দেখাইতো, তার ভিডিওর মধ্যে এতে তার ভিডিও চমকপ্রদ প্রদর্শনযোগ্য হতো। তো এটা হলো একটা বিষয়। আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট, এগুলো অনেক বড় কোনো মানে অ্যাচিভমেন্টের উদ্দেশ্যে নেমে পড়ছি, এদের দ্বারা অনেক মানুষ প্রভাবিত হবে, বিষয়টা এরকম না। মাত্র 4-5 জন মানুষ আমরা মানুষকে সচেতন করার এই কাজটা করতাম। এটা এখনো করি। সীমান্তে যখনই নাগরিক হয়, গত কয়েকদিন আগে ঝিনাইদহ সীমান্তে নাগরিক হত্যা হলো, আমরা পররাষ্ট্র দপ্তরের সামনে গিয়ে দরজা বন্ধ করে রাখছিলাম 1 ঘন্টার মতো, যে আপনারা কেন প্রতিবাদ করলেন না রাষ্ট্রের পক্ষ থেকে। তো এটা আমাদের মানে লড়াইয়ের একটা ভাষা। হ্যাঁ, লড়াইয়ের উপজীব্য, আমাদের লড়াইয়ের উপজীব্য। আমরা এটা এই ন্যারেটিভ নিয়ে কাজ করি। ওইটাকে পিনাকি ভট্টাচার্য তার মতো করে সে সাজিয়ে নিয়েছে, বা সে এটাকে ক্যাপিটালাইজ করেছে। তার মানে এটা শুধু এটা না, যখনই যেই আন্দোলন হবে
সেটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করে। ওটাকে ওদের স্রোতে গা ভাসিয়ে নিজেকে ওটা নায়ক বানানোর চেষ্টা করে। প্রথমত ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাসভবন, শেখ মুজিবের বাসভবন, এটা নিয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে আলাদা একটা বার্তা বিবৃতি আমরা মানে বিয়ার করব। এটা হলো আমাদের একটা আমরা ভাবছি কি ভাবে এটা বলা যায়। এবং এইটাতে ওই সময় এমন একটা হাইপ উঠেছিল যে সবার এখানে যাওয়াটা ইমানি দায়িত্ব, এরকম একটা বিষয় হয়ে গেছিল, বুঝছেন? যেরকম ভাবে শাহবাগে 2013 সালে যাওয়াটা ইমানি দায়িত্ব ছিল, যে আপনার যে স্রোত চলতেছে সেই স্রোতে সবাইকে চলতে হবে, এরকম একটা বিষয়। এবং দেখেন তখন কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলা হচ্ছে, অনুধাবন হচ্ছে, এই অনুধাবনটা কিন্তু তখন কিন্তু বলার জন্য আপনি উদ্যোগ নেননি, তাই না? এত সহজ ছিল না তখন, তখনের পরিবেশটা এরকমই কঠিন ছিল। আমাদের বাংলাদেশের এই জন্ম, যদি এইভাবে বলা হয়, বাংলাদেশের জন্ম দিয়েছে ধানমন্ডি 32, ঠিক আছে? মানে সিম্পলি এই শব্দ ইয়েস অর নো, অবভিয়াসলি 32। মানে আমরা দেখি যেটা একটা যুদ্ধ হয়েছে, কিন্তু এই যুদ্ধের পট পরিবর্তনের জন্য ধানমন্ডি 32-এর অনেক বড় একটা অবদান ছিল, তাই না? এটাই তো একটা বিষয়। হ্যাঁ, যেমন 7 মার্চের ভাষণের পরে 7 মার্চের প্রোগ্রাম রিভিউ করার জন্য নেতৃবৃন্দ ধানমন্ডি 32-এ তো বসলো। আবার সিরাজুল ইসলাম দাদু ভাই, তারপরে হলো আরো যারা ছিল, সবাই মিলে দৌড়ে আসলো এখানে, ওই জায়গায় যে আপনারা যারা বিজয়ী হইলেন তারা তো দেশের এখন মালিক, তাই না? তাহলে বিজয়ীরা কেন লুটপাট করবে? আবার মানে নিজের দেশ নিয়ে নিলেন না আপনি, তাহলে আপনি নিজেই, আপনারই দেশ এখন, আপনিই কর্তৃত্ব, আপনি নিজে এটাকে ভাঙছেন, নিজে এটাকে লুটপাট করছেন। আমার সমস্যা, আমার কনফ্লিক্ট এইখানে আসলে, ঠিক আছে? ওই সময়ের ডিমান্ড যা ছিল সে ওইটা করেছে, এবং এখন আবার সমন্বয়ক শুনলে মানুষ গালি দেয়, এটা এই সময়ের ডিমান্ড। সো রাজনীতিতে দেখেন, আবার দেখেন, আবার এই যে আমি একটা কথা বলছি যে ধানমন্ডি 32 বাংলাদেশের সম্পদ, বা এটা হলো বাংলাদেশকে জন্ম দিয়েছে, এটা আমার এই সময়ের অনুভূতি, ঠিক আছে? ধরেন এই গণ অভ্যুত্থানে ধনীরা অর্থ দিয়েছে, ঠিক আছে, বিদেশে বসে অনেকে ইন্ধন দিয়েছে, আর সাধারণ মানুষ জীবন দিয়েছে, এই তো। এবং সেই সাধারণ মানুষগুলো ওই কবরে গিয়ে গিয়ে তাদের অনেকের লাশও এখনো খুঁজে পায়নি। এটা হলো এই গণ অভ্যুত্থানের বাস্তবতা। আর আমাদের রাজনৈতিক কর্মীরা আমরা জেল, জুলুম, রিমান্ডের শিকার হয়েছি, এবং আমরা এখন ফ্রাস্ট্রেটেড যে আমরা কি জন্য এতটা ঝুঁকি নিয়ে লড়াই করলাম। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার ব্যাপক কার্যক্রম চলছে, এবং যারা মুক্তিযুদ্ধের বা সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল তারা এই গণ অভ্যুত্থানের সময়টা, এই সুযোগটা নিয়েছে। কিন্তু তারা তো সুযোগ নেবেই, আওয়ামী লীগ এই পর্যায়ে গেল কেন? এই জন্য তো সুযোগ নিচ্ছে। এটা তো আমরা তো ওই 71-এর বিরুদ্ধে যুদ্ধ করি নাই, তাই না? আমরা তো একটা সরকার পতনের আন্দোলন করেছি নাকি? আচ্ছা, সে আন্দোলনটা গণ অভ্যুত্থানের পর্যায়ে গেছে, তাই তো? আচ্ছা, তো এখন যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে এমন ভাবে যে 71 আর প্রয়োজন নাই, এটা তো নিচ্ছে এখন। এই জন্য আমরা যারা গণ অভ্যুত্থান করছি, আমরা কি কালপ্রিট নাকি? আমরা তো আন্দোলন করে ভুল করিনি। তাহলে যারা 71-কে মুছে দিতে চায় তারা কালপ্রিট, এবং যারা মানুষের বিরুদ্ধে, দেশের মানুষের পালস না বুঝে মানুষকে দমন পীড়ন করেছে, তারা হলো কালপ্রিট। আমরা তো 71 এবং 24-কে সাথে করে নিয়েই চলতে চাই।